Good evening, my all beloved student and future WBCS officers. All welcome on this learning platform, Civil Service 24/7. My friends, in this particular platform, we are continue the polity series for target WBCS 2023. এই চ্যানেলে আমি তোমাদের পলিটি যে ক্লাসগুলো নিচ্ছি তার মধ্যে তোমাদের ফান্ডামেন্টাল রাইটস আমি আগেই পড়িয়ে দিয়েছি। যারা দেখোনি তারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নিও। যারা পুরনো ছাত্রছাত্রী আছো তারা তো জানোই, তাদের নতুন করে বলার কিছু নেই। যারা নতুন রয়েছে চ্যানেলে তাদেরকে বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিকে শেয়ার করো, যাতে তোমার মতো ছোট ছোট ভাই বোন যারা ভবিষ্যতে WBCS পরীক্ষা দেবে তারা যেন আমার এই প্রচেষ্টার সাহায্যটুকু নিতে পারে। বোঝা গেল কি বললাম? ভিডিওটিকে শেয়ার করো। নতুন কোনো টপিক ইন্ডিয়ান পলিটির কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড যদি তোমাদের জানার থাকে সে বিষয়ে তোমরা আমাকে জানিও, আমি তোমাদের সে বিষয়ে ইন ডিটেল হেল্প করব। আর বলে দিই, যারা নতুন তারা শুনে নাও, ক্লাসের লিঙ্ক পেতে তোমরা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো, সার্চ করো টেলিগ্রামে সিভিল সার্ভিস উইথ সৌমেন স্যার। এছাড়াও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা সেখানে জয়েন করে ফিউচার ক্লাসের যে ডিটেল লিঙ্ক তোমরা সেগুলো সেখান থেকে পাবে। বোঝা গেল কি বললাম? তাহলে আজকে আমরা শুরু করব ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। আজকে পড়াবো, আগের দিনও পড়িয়েছি ডিপিএসপি বা ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। যারা ক্লাসটা দেখোনি তারা প্রিভিয়াস ক্লাসটা দেখে নিও, কারণ ডিপিএসপি যখনই পড়বে তখনই ফান্ডামেন্টাল রাইটসের সঙ্গে কোরিলেট করে পড়বে। বোঝা গেল কি বললাম? তবেই তোমার সাবজেক্টের সঙ্গে কনসেপচুয়াল যে ডেভেলপমেন্ট, যে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং সেটা কিন্তু ধীরে ধীরে তৈরি হবে। বোঝা গেল? তাহলে যারা নতুন তারা প্রিভিয়াস ক্লাসগুলো দেখে নিও। আর আজকে আমি পড়াবো ডিপিএসপি পার্ট 2, অর্থাৎ আগের দিন পড়িয়েছিলাম প্রথম ক্লাসে ডিপিএসপি বলতে আমরা কি বুঝি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির সঙ্গে ফান্ডামেন্টাল রাইটসের পার্থক্য কোথায়, এই বিষয়ে ইন ডিটেল আমি আলোচনা করেছিলাম। আজকে আর ডাইরেক্টিভ প্রিন্সিপাল কাকে বলে সে বিষয়ে আলোচনায় যাব না, তবে এক কথায় বলে দিই, ডিপিএসপি বলতে বোঝায় রাষ্ট্র পরিচালনার নির্দেশমূলক নীতি। এখন এই যে নির্দেশ, এই যে ডাইরেকশন, সেই ডাইরেকশন কে দেয়? সেই ডাইরেকশন দেয় কনস্টিটিউশন। কাকে দেয় ডাইরেকশন? ডাইরেকশন দেয় স্টেটকে। কি জন্য? টু গভর্নিং, তার রাষ্ট্রকে পরিচালনা করার জন্য, এবং স্টেট হোয়াইল মেকিং ল, যখন স্টেট আইন প্রণয়ন করবে তখন ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসির উপর চোখ রেখে রাষ্ট্র আইন প্রণয়ন করবে। বোঝা গেল কি বললাম? তাহলে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আমরা দেখছি 36 to 51 আমাদের দেওয়া রয়েছে। আগের ক্লাসে আমি ইন ডিটেল ক্লজ ধরে ধরে আর্টিকেল 36 টু আর্টিকেল 39 অবধি পড়িয়েছিলাম, আজ 40 অবধি পড়িয়েছিলাম। শেষে সাউন্ডের ডিস্টার্বের জন্য 40টা হয়তো তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে। আজকে আমি 39A থেকে 44 অবধি পড়াবো। বোঝা গেল কি বললাম? তাহলে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আমরা দেখছি, এটা হলো কি জাস্টিসিয়েবল রাইটস নয়, পার্ট 4 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিপিএসপি দেওয়া রয়েছে। আর পার্ট 3তে কি দেওয়া রয়েছে? পার্ট 3তে দেওয়া রয়েছে ফান্ডামেন্টাল রাইটস। তাহলে পার্ট 3তে যে রাইটস দেওয়া রয়েছে সেটা হলো গ্যারেন্টেড রাইট এনফোর্সেবল বাই দ্য কোর্ট এগেইনস্ট দ্য স্টেট, তাই তো? আর পার্ট 4-এ যে সমস্ত রাইটসগুলো দেওয়া রয়েছে, পার্ট 4-এ দেওয়া রয়েছে কি ডাইরেকশন। কি ডাইরেকশন? স্টেটকে ডাইরেকশন দেওয়া হয়েছে তার রাষ্ট্র কিভাবে স্টেট পরিচালনা করবে, ফিউচার ইন্ডিয়া কিভাবে পরিচালিত হবে, এবং স্টেট যখন আইন প্রণয়ন করবে সেই আইন প্রণয়নের ক্ষেত্রে রাষ্ট্র ডিপিএসপির উপর নজর রাখবে। বোঝা গেল? তোমরা সামনের বছর আর্টিকেল 12 হতে চলেছো, স্টেট হতে চলেছো, বিষয়ের সঙ্গে নিজের কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং গড়ে তোলো। বোঝা গেল? দেখো, প্রথমে আমরা আজকে যে ক্লজটার দিকে নজর রাখবো সেটা হলো আর্টিকেল 39A। আর্টিকেল 39A-তে কি বলছে? ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এইড। আবার জাস্টিস, খেয়াল করে দেখো, আগের দিন ডিপিএসপি পড়াতে গিয়ে কি বলেছিলাম যে এন্টায়ার ডিপিএসপির যতগুলো ক্লজ তোমরা দেখবে প্রত্যেক ক্ষেত্রেই দেখবে জাস্টিস ওয়ার্ডটা বারবার আসে। কেন? কারণ ফাউন্ডিং ফাদার্স, কনস্টিটিউশন মেকার যারা ছিলেন তাদের মূল লক্ষ্য কি ছিল? যে ভারতবর্ষের মানুষের প্রত্যেক স্তরে মানুষের জীবনে কি সুনিশ্চিত করতে হবে? ন্যায় বিচারকে সুনিশ্চিত করতে হবে, অর্থাৎ জাস্টিস দিতে হবে। কি জাস্টিস? সোশ্যাল জাস্টিস, ইকোনমিক্যাল জাস্টিস অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস। বোঝা গেল? তাহলে
39 ক্যাপিটাল লেটার এ কি বলছে? দ্য স্টেট শ্যাল সিকিউর দ্যাট দ্য অপারেশন অফ লিগাল সিস্টেম প্রমোট জাস্টিস। কিসের জন্য? প্রমোট জাস্টিস, জাস্টিসকে প্রমোট করার জন্য। অন দ্য বেসিস অফ ইকুয়াল অপরচুনিটি, যাতে প্রত্যেকে সমান সুযোগ পায়। অ্যান্ড শ্যাল ইন পার্টিকুলার প্রোভাইড ফ্রি লিগাল এড বাই সুইটেবল লেজিসলেশন অর স্কিম অর এনি আদার ওয়ে। বলছে রাষ্ট্র ইকুয়াল অপরচুনিটিকে এনশিওর করতে, প্রত্যেকের মধ্যে সমান সুযোগকে প্রতিষ্ঠা দিতে এবং কি করতে? এনশিওর করতে জাস্টিস, যে লিগ্যাল জাস্টিস। একজন ব্যক্তি, ধরে নাও আর্থিকভাবে পিছিয়ে পড়া একজন মানুষ, গরিব মানুষ, তার পক্ষে অনেক ব্যয় করে, অনেক খরচা করে কিন্তু আইনি সাহায্য গ্রহণ করা হয়তো সম্ভব নয়, বা সে আইনি সাহায্য গ্রহণ করতে পারবে না। সুপ্রিম কোর্টে গিয়ে তার লিটারেসি নেই, তার হয়তো ফিনান্সিয়াল কন্ডিশন সেরকম নয়। তাহলে সেই ব্যক্তিটার ফিনান্সিয়াল কন্ডিশন নেই বলে, লিটারেসি নেই বলে সেই ব্যক্তিটা কি আইনের ন্যায় বিচার পাবে না? সে ব্যক্তিটা অবশ্যই আইনের বিচার পাবে। তাহলে এক্ষেত্রে যাতে ইকুয়াল অপরচুনিটি দেওয়া যায়, বোঝা গেল? কি করতে? জাস্টিসকে প্রমোট করতে, ন্যায় বিচারকে প্রমোট করতে, সমাজের সর্বস্তরে ধনী দরিদ্র নির্বিশেষে। বোঝা গেল? যে কেপেবল নয় নিজের কি লিগ্যাল এড নিতে, তার যে আইনি সাহায্য নিতে যদি সেই ব্যক্তি কেপেবল না হয়, তাহলে সেক্ষেত্রে কি করবে? রাষ্ট্র এনশিওর করবে কি? ফ্রি লিগ্যাল এড। বোঝা গেল কি বললাম? অর্থাৎ বিনা পয়সায় আইনি সাহায্য রাষ্ট্র প্রোভাইড করবে এমন কন্ডিশনে যদি সেই ব্যক্তি তার আইনি লড়াই লড়তে যদি কেপেবল না থাকে। বোঝা গেল আর্টিকেল 39 এ? তাহলে এক্ষেত্রেও আমরা দেখছি কি, যে মেন এম ডিপিএসপির যে মূল লক্ষ্য কি? ওয়েলফেয়ার স্টেট, জনকল্যাণকর রাষ্ট্র গড়ে তোলা। তো জনকল্যাণকর রাষ্ট্র বা ওয়েলফেয়ার স্টেট তখনই এনশিওর করা যাবে যখন প্রত্যেকটা ক্ষেত্রে জাস্টিস, এই জাস্টিস শব্দটাকে, ওয়ার্ডটাকে বাস্তবায়িত করা যাবে। বোঝা গেল কি বললাম? নেক্সট হচ্ছে আর্টিকেল 40, অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত। অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েত, এখানে কিন্তু পঞ্চায়েত গঠন করার কথা বলা নাই, এখানে বলা আছে পঞ্চায়েত ব্যবস্থাকে অর্গানাইজড করতে হবে। যখন ইন্ডিয়া স্বাধীনতা পায় 1947 সালে, সেই সময় এমন পরিস্থিতি ছিল না যে লোকাল স্তরে গ্রাসরুট লেভেলে মানুষের হাতে পাওয়ার দেওয়া যায়। কিন্তু ফাউন্ডিং ফাদার্সদের ভিশন ছিল যে হ্যাঁ, ফিউচার ইন্ডিয়া এমন হবে যেখানে গ্রাসরুট লেভেলে মানুষ নিজের স্বায়ত্ত শাসন ভোগ করবে, সেলফ গভর্নমেন্ট ভোগ করবে, পাওয়ারের ডিভিশন হবে, ডিস্ট্রিবিউশন হবে। বোঝা গেল? কারণে আর্টিকেল 40 ডিপিএসপিতে কিন্তু এই অর্গানাইজেশন অফ ভিলেজ পঞ্চায়েতের কথা বলা হয়। তখন ইন্ডিয়া কেপেবল ছিল না, কিন্তু ফিউচার ইন্ডিয়ায় গভর্নমেন্ট যখন কেপেবল হবে তখন এনশিওর করবে কি? অর্গানাইজ করতে ভিলেজ পঞ্চায়েতকে। বোঝা গেল? সেটাই বলা হচ্ছে আর্টিকেল 40-তে। দ্য স্টেট শ্যাল টেক স্টেপ টু অর্গানাইজ ভিলেজ পঞ্চায়েত অ্যান্ড এন্ডো, ভালো করে দেখো, এন্ডো দেম উইথ সাচ পাওয়ার। কি দেবে? ভিলেজ পঞ্চায়েতকে অর্গানাইজ করবে, প্রতিষ্ঠা করার কথা বলা নেই। ভিলেজ পঞ্চায়েত কিন্তু এনশিয়েন্ট ইন্ডিয়া থেকে ছিল, কিন্তু সেই পঞ্চায়েতকে অর্গানাইজ করার কথা বলা হয়েছে, সংগঠিত করার কথা বলা হয়েছে। এবং কি বলা হয়েছে? তাদের হাতে কি দিতে হবে? পাওয়ার দিতে হবে। and authority as may be necessary to enable them to function as unit of self government। একটি সেলফ গভর্নমেন্ট বা স্বায়ত্ত শাসন হিসাবে ফাংশন করার জন্য তাদের যে যে নেসেসারি পাওয়ার লাগবে সেই সমস্ত নেসেসারি পাওয়ারের ডিস্ট্রিবিউশন করতে হবে। বোঝা গেল? সেটা আর্টিকেল 40-তে বলা আছে। আমি যখন তোমাদের পরবর্তীকালে পঞ্চায়েতি রাজ পড়াবো তখন ইন ডিটেল তোমাদের এই বিষয়ে আলোচনা করব। এখন তোমরা জেনে রাখো যে আর্টিকেল 40 ডিপিএসপিতে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে ফাউন্ডিং ফাদার্স যারা ছিলেন তারা, অর্থাৎ কনস্টিটিউশন স্টেটকে ডাইরেকশন দিচ্ছে, ডিয়ার স্টেট হোয়েন ইউ কেপেবল টু অর্গানাইজ ভিলেজ পঞ্চায়েত, তখন তুমি ভিলেজ পঞ্চায়েত গঠন করবে এবং মানুষের হাতে কি করবে? নেসেসারি পাওয়ার, সেই নেসেসারি পাওয়ারে ট্রান্সফার করবে। তাহলে আমরা জানি 7 শিডিউলে এই ক্ষমতার বিভাজন দেওয়া আছে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে। একটা হচ্ছে কেন্দ্রীয় তালিকা, একটা রাজ্য তালিকা এবং যুগ্ম তালিকা। তো সেই ইউনিয়ন লিস্ট, স্টেট লিস্ট এবং কনকারেন্ট লিস্টের মধ্যে আমরা জানি যে পঞ্চায়েত 1992 সালে 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে পঞ্চায়েতি রাজ ভারতবর্ষে কিন্তু ইন্ট্রোডিউস করা হয়। অর্থাৎ পঞ্চায়েতি সিস্টেমকে, পঞ্চায়েতি রাজের কনস্টিটিউশনাল স্যাংশন মিলে কিন্তু 1992 সালে 73rd
কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টের মাধ্যমে। তাহলে স্টেট সেই যে পঞ্চায়েতকে যে পাওয়ার দেবে, কিসের জন্য পাওয়ার দেবে? স্টেট পাওয়ার দেবে তার যে ডেভেলপমেন্টের জন্য যে নেসেসারি পাওয়ার দরকার। তাহলে পঞ্চায়েতের হাতে যে পাওয়ার যাবে সেটা কোথা থেকে যাবে? সেটা স্টেট লিস্ট থেকে যাবে, অর্থাৎ স্টেট লিস্ট থেকে ক্ষমতা পঞ্চায়েতের হাতে দেওয়া হবে। বোঝা গেল? সেই কথা কোথায় বলা আছে? আর্টিকেল 40-তে, যে স্টেট ইন্ডিয়া যখন কেপেবল হবে, ডিয়ার স্টেট হোয়েন ইউ কেপেবল দেন ইউ অর্গানাইজ দ্য ভিলেজ পঞ্চায়েত। বোঝা গেল? এবার হচ্ছে আর্টিকেল 41। আর্টিকেল 41-এ আমরা কি দেখছি? আর্টিকেল 41-এ দেখছি রাইট টু ওয়ার্ক। ভালো করে দেখো, মার্ক করে দিচ্ছি। রাইট টু ওয়ার্ক অ্যান্ড এডুকেশন অ্যান্ড পাবলিক অ্যাসিস্ট্যান্স ইন সার্টেন কেসেস। এখানে পাবলিক অ্যাসিস্ট্যান্স বা সরকারি সাহায্য দেওয়ার কথা বলা হয়েছে। সরকারি সাহায্য কি সব ক্ষেত্রে দেওয়ার কথা বলা হয়েছে? না, সব ক্ষেত্রে দেওয়ার কথা বলা হয়নি। কোন ক্ষেত্রে বলা হয়েছে? বলা হয়েছে ইন সার্টেন কেসেস, কিছু কিছু ক্ষেত্রে। কিছু কিছু ক্ষেত্রে স্টেট কি করবে? দ্য স্টেট শ্যাল উইদিন দ্য লিমিটস অফ ইটস ইকোনমিক ক্যাপাসিটি, উইদিন দ্য লিমিটস অফ ইটস ইকোনমিক ক্যাপাসিটি অ্যান্ড ডেভেলপমেন্ট। রাষ্ট্রের যে অর্থনৈতিক সামর্থ্য রয়েছে, যে ইকোনমিক ক্যাপাসিটি রয়েছে, সংবিধান পড়তে গেলে চোখ লাগে, কিভাবে কনস্টিটিউশন পড়তে হয় দেখো। তাহলে উইদিন দ্য লিমিটস অফ ইকোনমিক ক্যাপাসিটি, রাষ্ট্রের যে অর্থনৈতিক সামর্থ্য রয়েছে সেই অর্থনৈতিক সামর্থ্যের মধ্যে স্টেট কি করবে? স্টেট রাইট টু ওয়ার্ক দেবে, অর্থাৎ কর্মের অধিকার দেবে, এডুকেশন দেবে, অ্যান্ড টু পাবলিক অ্যাসিস্ট্যান্স দেবে ইন কেস অফ আনএমপ্লয়মেন্ট, ওল্ড এজ, সিকনেস অ্যান্ড ডিসেবলমেন্ট অ্যান্ড এনি আদার কেসেস। বোঝা গেল? তাহলে রাষ্ট্র রাইট টু ওয়ার্ক দেবে কোন কোন ক্ষেত্রে? যদি আনএমপ্লয়মেন্ট হয়, অর্থাৎ যদি রাষ্ট্র, আমরা জানি অনেক সময় বেকার ভাতা দেয়, ওল্ড এজ পেনশন দেয়, বৃদ্ধ ভাতা। এছাড়াও কিসের জন্য? সিকনেস, যদি শারীরিক দুর্বলতা থাকে, কোনো ডিসেবলমেন্ট থাকে, কোনো শরীরের অক্ষমতা থাকে, সেক্ষেত্রে স্টেট এই কিছু কিছু সার্টেন কেসেস স্টেট কিন্তু পাবলিক অ্যাসিস্ট্যান্স বা সরকারি সাহায্য তোমাকে প্রদান করবে। কেন প্রদান করবে? কারণ ডিপিএসপির মূল লক্ষ্য হচ্ছে এনশিওর দ্য সোশ্যাল, পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল জাস্টিস। মেনলি জাস্টিসকে এনশিওর করা, প্রমোট করা একটা ওয়েলফেয়ার স্টেট, নট আ পুলিশ স্টেট। তো ওয়েলফেয়ার স্টেট প্রমোট করতে গেলে যারা আমার দেশের ওল্ড এজ সিটিজেন রয়েছে, যারা বেকার রয়েছে, সিকনেস রয়েছে, যাদের ডিসেবলমেন্ট রয়েছে, শারীরিক অক্ষমতা রয়েছে, তাদেরকে কি দিতে হবে? তাদেরকে দিতে হবে পাবলিক অ্যাসিস্ট্যান্স, সরকারি সাহায্য। কিন্তু সেই পাবলিক অ্যাসিস্ট্যান্স রাষ্ট্র দেবে, সেটা নির্ভর করবে কিসের ওপর? আমরা জানি মানরেগা, রাইট টু ওয়ার্ক, পাবলিক অ্যাসিস্ট্যান্স। তো সেই পাবলিক অ্যাসিস্ট্যান্স যে সরকারি সাহায্য, সেখানে মানরেগাতে দেওয়া হচ্ছে হয়তো 160 টাকায় 200 টাকা প্রতিদিন, আমি সঠিক জানি না। তো যে অর্থটা দেওয়া হয়, এখন মানুষ যদি দাবি করে যে না, আমাদের এই মানরেগা বা রাইট টু ওয়ার্ক বা ওল্ড এজ পেনশনের ক্ষেত্রে আমাদের 500 টাকা দিচ্ছে, ধরে নাও 500 দিচ্ছে, সেক্ষেত্রে আমাদের 2000 টাকা দিতে হবে না, ইউ ক্যান নট সে, তুমি কিন্তু সেটা বলতে পারো না। কেন বলতে পারো না? কারণ কনস্টিটিউশন, দ্য স্টেট শ্যাল উইদিন দ্য লিমিটস অফ ইটস ইকোনমিক ক্যাপাসিটি অ্যান্ড, রাষ্ট্র পাবলিক অ্যাসিস্ট্যান্সকে এনশিওর করবে ইন সার্টেন কেসেস, কিন্তু বেসিস কি? বেসিস হচ্ছে উইদিন দ্য লিমিটস, উইদিন দ্য লিমিটস অফ ইটস ইকোনমিক ক্যাপাসিটি। লিমিটস এর বিয়ন্ড দ্য লিমিট নয় কিন্তু। বোঝা গেল কি বললাম? রাষ্ট্রের যতটুকু অর্থনৈতিক সাহায্য দেওয়ার ক্ষমতা রয়েছে, যতটুকু ইকোনমিক্যাল জাস্টিসকে এনশিওর করার ক্ষমতা রয়েছে, রাষ্ট্র ততটুকু ইকোনমিক্যাল জাস্টিস প্রিন্সিপাল অফ স্টেট পলিসি আর্টিকেল 41-এ দেয়া আছে। বোঝা গেল কি বললাম? আর্টিকেল 41 বোঝা গেল? এবার আমরা দেখবো আর্টিকেল 42। এক সেকেন্ড, এক সেকেন্ড। আর্টিকেল 42টা নিচে আছে, জাস্ট এ সেকেন্ড।
জাস্ট এ সেকেন্ড। হ্যাঁ, এবার আমরা কি দেখছি, আর্টিকেল 42। আর্টিকেল 42 তে কি বলছে, দ্য স্টেট shall make provision for securing just and human condition of work and for maternity relief। তাহলে আর্টিকেল 42 তে কি বলা হচ্ছে, আর্টিকেল 42 তে বলা হচ্ছে স্টেট এনশিওর করবে। আমি প্রথমেই ডিপিএসপি পড়াতে গিয়ে তোমাদের বলেছিলাম যে ডিপিএসপির মূল লক্ষ্য হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার এবং সোশ্যাল জাস্টিস, ইকোনমিক্যাল জাস্টিস, এগুলোকে এনশিওর করা। তাহলে এক্ষেত্রে স্টেট কি করবে, প্রভিশন দেবে কি, হিউম্যান কন্ডিশন অফ ওয়ার্ক, অর্থাৎ মানুষকে তার লাইভলিহুড নিজেকে ইনকাম করতে হবে, এটা সত্যি কথা, কিন্তু তার জীবন ধারণের রুজি রুটি ইনকামের চক্করে দেখা যাচ্ছে এমন হিউম্যান কন্ডিশনে তাকে কাজ করানো হচ্ছে যেটা একদম সুইটেবল নয় তার পক্ষে। ভেন্টিলেশনের ব্যবস্থা নেই, স্যানিটাইজেশনের ব্যবস্থা নেই। তাহলে এক্ষেত্রে রাষ্ট্র এনশিওর করবে কি, তার যে হিউম্যান কন্ডিশন অফ ওয়ার্ক, তার যে মানুষের কাজ করার যে পরিবেশ দরকার, উপযুক্ত পরিবেশ, সেই উপযুক্ত পরিবেশ যাতে থাকে কাজের জায়গায়, সেটা রাষ্ট্র কিন্তু এনশিওর করবে। এবং কি করবে, এবং মেটার্নিটি রিলিফ। আজকে একটা ফিমেল এমপ্লয় দেখা গেল প্রেগনেন্সির সময়, রাষ্ট্র তাকে কি বলবে যে তোমার রাইট টু ওয়ার্ক আছে, তোমাকে কাজ করতে হবে? না না, রাষ্ট্র তাকে কি করবে, রাষ্ট্র তাকে হেল্প করবে কি, মেটার্নিটি রিলিফ দিয়ে, মাতৃত্বকালীন ছুটি দিয়ে। কেন? কারণ তুমি একজন হিউম্যান বিংস, রাষ্ট্রের হিউম্যান রিসোর্স, তুমি রাষ্ট্রের হয়ে অবশ্যই কাজ করবে, স্টেট তোমাকে কাজ করাবে, কিন্তু সেই কাজ এমন হবে না যেটা তোমার মানে হেলথের ক্ষেত্রে থ্রেট দেখা দেয়, তোমার হেলথের ক্ষেত্রে কোনো অসুবিধার সৃষ্টি করে। বোঝা গেল কি বললাম? অতএব রাষ্ট্র তোমাকে স্লেভ টাইপের আচরণ তোমার সঙ্গে রাষ্ট্র করবে না। বোঝা গেল? এই কারণে আমরা দেখি যে একটা সরকারি চাকরির একটা নির্দিষ্ট বয়স থাকে, যে 60 বছরের পর তাকে কম্পালসারি রিটায়ারমেন্ট দেওয়া হয়। তো এই কম্পালসারি রিটায়ারমেন্ট কেন দেওয়া হয়? যে তুমি হিউম্যান রিসোর্স, তুমি সারা দিন 24 ঘন্টা আমৃত্যু অবধি কাজ করে যাবে? না না, একটা নির্দিষ্ট কাজের বয়স রয়েছে, সেই নির্দিষ্ট কাজের বয়সের পর তোমাকে কম্পালসারি রিটায়ারমেন্ট দেওয়া হবে। কেন দেওয়া হবে? যাতে তোমার যে মোরালিটি রয়েছে, যে হিউম্যানিটি রয়েছে, যে হিউম্যান হেলথ রয়েছে, তার উপর কোনো যাতে অসুবিধা না হয়। বোঝা গেল? হিউম্যান হেলথ এবং কোনো মতেই তোমার মেন্টাল কন্ডিশন যেন কম্প্রোমাইজ না হয়। সে কারণে রাষ্ট্র কি বলে, একটা নির্দিষ্ট টাইম অন্তর তুমি কাজ করো, তারপর কম্পালসারি রিটায়ারমেন্ট নাও। রাষ্ট্র তোমাকে কি করবে, সাপোর্ট করবে। কিভাবে সাপোর্ট করবে? পেনশন দেয় রাষ্ট্র, কি দেয় না? বোঝা গেল? তাহলে রাষ্ট্র কি করবে, আর্টিকেল 42 তে আমরা দেখছি ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে কনস্টিটিউশন ডাইরেকশন দিয়েছে স্টেটকে কি করার জন্য, হিউম্যান কন্ডিশন যাতে সুইটেবল থাকে অফ ওয়ার্ক, কাজের জায়গায় কাজের পরিবেশ যেন কাজের মতো হয়, সেখানে যেন স্যানিটাইজেশন, ভেন্টিলেশন, নির্দিষ্ট কাজের টাইম বাউন্ডিং থাকে। এমন নয় যে 14 ঘন্টা, 15 ঘন্টা, 17 ঘন্টা কাজ করিয়ে নিচ্ছে, না না, সেগুলোকে রাষ্ট্রকে এনশিওর করতে হবে, রাষ্ট্রকে দেখতে হবে। কিসের জন্য? আবার সে একই কথা, ওয়েলফেয়ার স্টেটের জন্য, টু প্রমোট জাস্টিস, সোশ্যাল জাস্টিস, ইকোনমিক জাস্টিস অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস। বোঝা গেল? এরপর হচ্ছে আর্টিকেল 43। আর্টিকেল 43 তে আমরা দেখছি, দ্য স্টেট shall endeavor to secure by suitable legislation or economic organization or any other way to all workers, agriculture, industrial or otherwise, work a living wage, condition of work, ensuring a decent। ভালো করে দেখো, রাষ্ট্র এখানে লিভিং ওয়েজের কথা বলা হচ্ছে, এখানে কিন্তু মিনিমাম ওয়েজের কথা বলা নেই। আমরা ফান্ডামেন্টাল রাইটস পড়ার সময় আর্টিকেল 33 তে যে মিনিমাম ওয়েজ বা ন্যূনতম পারিশ্রমিক দেখেছিলাম, যে কোনো মানুষকে যদি মিনিমাম পারিশ্রমিক না দিয়ে কাজ করানো হয়, তাহলে সেটাকে আমরা ধরে নেব বেগার বা স্লেভারির ক্ষেত্রে। বেগার কিন্তু ভারতবর্ষে প্রহিবিটেড, কিন্তু এক্ষেত্রে লিভিং ওয়েজেসের কথা বলা হচ্ছে। লিভিং ওয়েজেস মানে বর্তমান যুগে প্রত্যেক দিনের লাইভলিহুডকে ম্যানেজ করার জন্য যে পরিমাণ ইকোনমিক ফিনান্সিয়াল স্টেবিলিটি তোমার থাকা দরকার, যে পরিমাণ ফিনান্সিয়াল সাপোর্ট বা যে পরিমাণ স্যালারি, এক কথায় বলতে গেলে যে পরিমাণ পারিশ্রমিক তোমার পাওয়া দরকার, যাতে করে তুমি বর্তমান মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে জীবন ধারণ করতে পারো। এমন নয় প্রত্যেকদিন সকালবেলায় তোমাকে পিজা খাওয়ানোর কথা বলা হচ্ছে, না না, কিন্তু ডাল রুটি ব্যবস্থা করার মতো বর্তমান যে সমাজের মূল্যবৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে তোমার লিভিং ওয়েজেস বা তোমার বেতন ঠিক করতে হবে। এটা বলা হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে। বোঝা গেল? দ্য স্টেট শ্যাল সিকিউর দ্য এভরি স্টেজেস অল ওয়ার্কার্স, কোথায়? এগ্রিকালচার ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে যারা কাজ করছে, ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে যারা কাজ করছে, প্রত্যেকটা ক্ষেত্রে সিকিউর করতে হবে লিভিং ওয়েজেস, একটা এমন পারিশ্রমিক যেটা তার
দৈনন্দিন যে রুজি রুটি, যে লাইভলিহুড অফ এডিকুয়েট মিনস, সেই লাইভলিহুড অফ এডিকুয়েট মিনসকে যাতে সে কন্টিনিউ করতে পারে এমন মিনিমাম পারিশ্রমিক, মিনিমাম নয়, এমন লিভিং ওয়েজেস তাকে দিতে হবে, এমন সমতুল্য পারিশ্রমিক তাকে দিতে হবে। এই আর্টিকেল 43 সঙ্গে আর্টিকেল 23 কিন্তু ফান্ডামেন্টাল রাইটসে কোনো মতে গুলিয়ে ফেলো না। আর্টিকেল 23 ফান্ডামেন্টাল রাইটসে বলা হচ্ছে রাইট টু এগেনস্ট এক্সপ্লয়টেশন মিনিমাম ওয়েজেস, আর আর্টিকেল 43 ডিপিএসপিতে বলা হচ্ছে লিভিং ওয়েজেস। পিকচার ক্লিয়ার? আমি বোঝাতে পারলাম যে আর্টিকেল 23 এবং আর্টিকেল 43 মধ্যে পার্থক্য কোথায়? ওখানে মিনিমাম ওয়েজেসের কথা বলা হয়েছে, বেগারের কথা বলা হয়েছে, ন্যূনতম পারিশ্রমিক না দিয়ে কাজ করানোর কথা বলা হয়েছে যাকে বেগার, এবং আর্টিকেল 43-তে বলা হচ্ছে লিভিং ওয়েজেস, এমন পারিশ্রমিক দিতে হবে যেটা তার বর্তমান দৈনন্দিন জীবনের যে লাইভলিহুড, সেই লাইভলিহুডকে যাতে সে কন্টিনিউ করতে পারে। বোঝা গেল আর্টিকেল 43? বলো কারোর কোনো ডাউট থাকলে। আচ্ছা, আর্টিকেল 44টা এখানে যোগ করা হয়নি, যাক বলে দিই। আর্টিকেল 44 হচ্ছে ইউনিফর্ম সিভিল কোড। এখন এই ইউনিফর্ম সিভিল কোড কি? ইউনিফর্ম সিভিল কোড যখন ইন্ডিয়া যখন স্বাধীনতা পায়, সেই সময় যে সামাজিক পরিস্থিতি ছিল, ভারত পাকিস্তান সদ্য ভাগ হয়েছে, হিন্দু মুসলিমের মধ্যে একটা কমিউনাল রাইটসের এনভায়রনমেন্ট ছিল, অর্থাৎ সুইটেবল এনভায়রনমেন্ট ছিল না যে ফাউন্ডিং ফাদার্সরা সেই সময় ইউনিফর্ম সিভিল কোড তৈরি করতে পারে। এখন সেই কারণে ইউনিফর্ম সিভিল কোড তৈরি করাকে ফিউচার ইন্ডিয়া, ফিউচার গভর্নমেন্টের দায়িত্ব হিসাবে আর্টিকেল 44 ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসিতে কিন্তু জায়গা করে দেওয়া হয়েছে যে ইউনিফর্ম সিভিল কোড তৈরি হবে। এটা এখন ইন্ডিয়া ক্যাপেবল নয় তৈরি করতে, কারণ এখনকার যে 1947 সালের যে সামাজিক পরিস্থিতি, যে পলিটিক্যাল কন্ডিশন, সেই সোশ্যাল পলিটিক্যাল এনভায়রনমেন্ট সুইটেবল নয়। কিসের জন্য? না ইউনিফর্ম সিভিল কোড তৈরি করার জন্য। বোঝা গেল? কিন্তু পরবর্তীকালে যখন ফিউচার গভর্নমেন্ট ক্যাপেবল হবে, নিয়ে এসে আলোচনার মাধ্যমে ইউনিফর্ম সিভিল কোড তৈরি করা যাবে, তখন রাষ্ট্র সেটাকে এনশিওর করবে। ডিপিএসপি আর্টিকেল 44 বলা হয়েছে। এখন ইউনিফর্ম সিভিল কোড তোমাদের আমি আলোচনা করব। আমি তোমাদের যখন শাহবানু কেস পড়াবো, আমি প্রত্যেক সপ্তাহে একদিন করে টপ 25 ইম্পর্টেন্ট সুপ্রিম কোর্ট জাজমেন্ট তোমাদের কমপ্লিট করাবো, কথা দিয়েছি চ্যানেলে। অলরেডি আমি ল্যান্ডমার্ক জাজমেন্ট একটা করিয়েছি, একে গোপালন কেস। পরের দিন তোমাদের শাহবানু কেস করাবো। যখন শাহবানু কেস করাবো তখন ইউনিফর্ম সিভিল কোড এবং এই কেসের যে মূল নায়ক সিআরপিসির আর্টিকেল 125 এ বিষয়ে কিন্তু ডিটেলস আলোচনা করবো। এখন বুঝে নাও, ল আমাদের দেশে 3 ধরনের হয়। একটা হচ্ছে সিভিল ল, একটা হচ্ছে ক্রিমিনাল ল, আর একটা হচ্ছে পার্সোনাল ল। ক্রিমিনাল ল এবং সিভিল ল, সিভিল ল 99% এবং ক্রিমিনাল 8% হলো ইউনিভার্সাল ল। মানে হিন্দু, মুসলিম, শিখ, জৈন, খ্রিস্টান নির্বিশেষে প্রত্যেকটা মানুষের কিন্তু ক্রিমিনাল ল এক। মানে আমি হিন্দু, আমি কাউকে মার্ডার করেছি, আমার যে সাজা। একজন মুসলিম ব্যক্তি আর্টিকেল 3 সিআরপিসি 302-এ তার যে সাজা। অর্থাৎ একই অপরাধের জন্য জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে ক্রিমিনাল লতে কিন্তু সকলের জন্য ইউনিভার্সাল ল তৈরি করা হয়েছে। কিন্তু সিভিল ল 99% হচ্ছে মোটামুটি ইউনিভার্সাল, কিন্তু 0.1% এই যে পার্সোনাল লকে আপাতত তোমরা যেহেতু সিভিল সার্ভিসের প্রিপারেশন করছো, তোমরা ধরে নাও টপমোস্ট সিভিল ল, অর্থাৎ টপমোস্ট সিভিল লকে আমরা কি বলবো? পার্সোনাল ল। তাহলে সেই যে পার্সোনাল ল কি কি? হিন্দু আইন, মুসলিম আইন, হিন্দু ম্যারেজ অ্যাক্ট, মুসলিম ম্যারেজ অ্যাক্ট, হিন্দু ডিভোর্স অ্যাক্ট, মুসলিম ডিভোর্স অ্যাক্ট, পার্সি যে বিবাহ আইন ম্যারেজ অ্যাক্ট, খ্রিস্টান ম্যারেজ অ্যাক্ট। অর্থাৎ ভারতবর্ষে এত রিলিজিয়ান থাকার কারণে প্রত্যেক রিলিজিয়ানের যে পার্সোনাল আইন, যে ব্যক্তিগত ল, সেই ব্যক্তিগত ল কিন্তু আলাদা আলাদাভাবে প্রত্যেকের ক্ষেত্রে প্রযোজ্য হয়। এটা এতদিন ভারতবর্ষের সমস্যা ছিল না, কিন্তু 1986-তে যখন শাহবানুকে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হয়, তখন কিন্তু এক্ষেত্রে সুপ্রিম কোর্টের মাধ্যমে গোটা ভারতবর্ষের চোখ খোলে যে ইউনিফর্ম সিভিল ল তৈরি করা কতটা দরকার। কারণ পার্সোনাল ল এর ক্ষেত্রে হিন্দু ম্যারেজ অ্যাক্টে একরকম বলা আছে, মুসলিম ম্যারেজ অ্যাক্টে একরকম বলা আছে। হিন্দু ম্যারেজ অ্যাক্টে যেখানে বলা হচ্ছে যে ডিভোর্সের পর তোমাকে কি দিতে হবে? তোমাকে মেনটেনেন্স করতে হবে। ওই যে বললাম সিআরপিসি আর্টিকেল 125 মেন নায়ক, সেখানে একটা ওয়ার্ড আছে মেনটেনেন্স। যখন তোমাদের আমি শাহবানু কেস ইন ডিটেল পড়াবো তখন বলবো।
তো যে মেনটেনেন্সের যে ব্যাপার, যে হিন্দু একজন দম্পতি তাদের মধ্যে যদি ফিউচারে ডিভোর্স হয়, তাদের ডিভোর্সের পরেও সেই ব্যক্তি যদি কেপেবল হয় কি ইনকামে যদি সে সামর্থ্য থাকে, তাহলে তাকে কিন্তু মেনটেনেন্স করতে হবে। আর মুসলিম ম্যারেজ অ্যাক্ট, ডিভোর্স অ্যাক্টে বলা হচ্ছে কি যে না, কোনো রকম মেনটেনেন্স করার দরকার নেই। বোঝা গেল? তাহলে এই যে পরস্পর বিরোধিতা, এই পরস্পর বিরোধিতার সঙ্গে যে 125 নম্বর সিআরপিসির যে কোড রয়েছে, সেই আর্টিকেল 125 এর সঙ্গে কনফ্লিক্ট শুরু হয়। আর্টিকেল 125 এ বলা হচ্ছে যে প্রত্যেক এনি সিটিজেন, প্রত্যেকটা মানুষকে কি করতে হবে, তার ওয়াইফকে আফটার ডিভোর্স তাকে কিন্তু মেনটেনেন্স দিতে হবে। এই নিয়ে কনফ্লিক্ট শুরু হয় আর্টিকেল 125 সিআরপিসির মধ্যে এবং কার মধ্যে, এই মুসলিম পার্সোনাল ল এর সঙ্গে। এই নিয়ে শাহবানু কেস তৈরি হয়। যখন শাহবানু কেস পড়াবো তখন দেখবে। এখন বুঝে নাও আর্টিকেল 44 বলা আছে ইউনিফর্ম সিভিল কোড, অর্থাৎ এত যে পার্সোনাল ল রয়েছে, এই সমস্ত পার্সোনাল লকে তুলে দিয়ে একটা ইউনিফর্ম সিভিল কোড তৈরি করা। যেমন ক্রিমিনাল ল রয়েছে ইউনিভার্সাল, যেমন 99% সিভিল ল রয়েছে ইউনিভার্সাল, তেমনি পার্সোনাল লকে একটি আলোচনার টেবিলে বসে বিবেকের স্বাধীনতার দ্বারা অনেক উচ্চ স্তরের চিন্তা ভাবনা নিয়ে আলোচনায় বসতে হবে, তবেই কিন্তু ইউনিফর্ম সিভিল কোড তৈরি হবে। অর্থাৎ ফাউন্ডিং ফাদার্সের ভিশনটাকে আমাদের কিন্তু এক্ষেত্রে বুঝতে হবে। সেই জন্য আর্টিকেল 44 বলা হয় আনফুলফিল্ড ড্রিমস অফ ফাউন্ডিং ফাদার্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। বোঝা গেল? আর্টিকেল 44 হলো ভারতের সংবিধান প্রণেতাগণদের একটি অপূর্ণ স্বপ্ন। এই আর্টিকেল 44 ইউনিফর্ম সিভিল কোড এখনো পর্যন্ত কিন্তু কার্যকরী করা সম্ভব হয়নি। ইন দ্যাট পার্টিকুলার সিরিজ আমি যতটা তোমাদের সঙ্গে আলোচনা করতে পারতাম, যতটা সম্ভব ততটা আলোচনা করলাম। যদি তোমরা মনে করো তোমাদের স্ট্রাকচার প্রিপারেশন লাগবে, কারণ সিভিল সার্ভিস এক্সামিনেশন, আবারও বলছি, এবিসিডি খেলা নয়। যদি মনে করো যে স্ট্রাকচার প্রিপারেশন লাগবে সিরিয়াসলি, 2023 সালে তুমি নিজেকে একজন বিসিএস অফিসার হিসাবে দেখতে চাও, তাহলে অবশ্যই তুমি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো এবং আমার যে ব্যাচ রয়েছে টার্গেট WBCS 2023 তোমাকে দেবে একটা রিয়ালিস্টিক অপরচুনিটি, কম্প্রিহেন্সিভ স্টাডি, হিস্ট্রি, ইকোনমিক্স, পলিটি, জিওগ্রাফি, এন্টায়ার স্টাডি তুমি সেখানে পাবে। বোঝা গেল কি বললাম? জয়েন করো। জীবন তোমার, কেরিয়ার তোমার, সিদ্ধান্ত তোমাকেই নিতে হবে। আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট ক্লাসে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, and God bless you, my all beloved student and future officer, and thank you.